সেদিন ছিল কার্তিক মাসের শেষ, রাত প্রায় 2টো। নগেন রাসযাত্রা দেখতে গিয়ে যখন ফিরছিল তখন গ্রামের রাস্তা শুনশান নীরব। যাত্রাপালার শেষ দৃশ্য তখনও তার চোখে ভাসছে। হাওয়ার তীব্রতা আর শীতের কাঁপুনি যেন তাকে চেপে ধরেছে। পাশের 2টি গ্রাম পার হওয়ার পর সে যখন তার চেনা মাঠের দিকে এগোচ্ছে, আকাশে তখন ছিল ঘন কুয়াশার চাদর। পা টিপে টিপে হাঁটছে নগেন। পথের দুধারের ঝোপঝাড়গুলো দেখতে লাগছিল ঠিক যেন অশরীরীর মতো। উফ বাবারে বাবা, কি ঠান্ডা রে বাবা, হাত পা গেল একেবারে। বাবা একেবারে জমে মরম হয়ে গেছে গো। এ কি শীত, এ কি শীত, নাকি শীতের নামে অভিশাপ রে বাবা। উফ, একটু গরম হাওয়ার জন্য বারবার হাত খুঁজছি, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। যাত্রা দেখতে এসে এত কষ্ট হবে জানলে কে আসতো। দিনের বেলায় হালকা রোদ থেকে ভাবলাম রাতটা বোধহয় আরামে কাটবে, কিন্তু এখন তো মনে হচ্ছে বাবারে ভুল করে ফেলেছি অনেক। এই ঠান্ডায় কেউ যাত্রা দেখতে আসে নাকি? উফ, উনুনের ধারে বসে গরম চা খাওয়া উচিত ছিল। আর কত দূরই বা বাকি ভগবান জানে। প্রতিটা পদক্ষেপ ফেলতে গিয়ে মনে হচ্ছে পা যেন একেবারে মাটিতে গেঁথে যাচ্ছে। হাঁটতে হাঁটতে নগেন এক জায়গায় থমকে গেল। মাঠের মাঝামাঝি একটা ভাঙা মন্দিরের কাছে ক্ষীণ লণ্ঠনের আলোয় সে দেখতে পেল একটা আবছা মূর্তি। প্রথম একটু ভয় পেলেও কাছে এগিয়ে সে বুঝল এক বৃদ্ধ লোক একটা কম্বল জড়িয়ে জবুথবু হয়ে বসে আছে সেখানে। হয়তো একটু উষ্ণতা খুঁজছে। কাকা, এত রাতে এই ঠান্ডায় আপনি এখানে? শরীর খারাপ কিছু নাকি? কে বাবা? ও নগেন, তুমি? আরে আমি তোমারই গাঁয়ের ওপাশে এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়ি গিয়েছিলুম। এই ফিরতে ফিরতে রাত হয়ে গেল, আর এখন এ যেন বরফ পড়ছে বাবা। এগিয়ে চলেন কাকা, এতটা রাত আর এই হাড় কাঁপানো শীতে রাস্তায় বসে থাকাটা ঠিক হবে না। আমার বাড়ি তো কাছেই আছে, আমি তো ফিরছিলাম রাজযাত্রা দেখে। ও সে কি ভিড়, কি বলবো আপনাকে। আর যাত্রাটাও হলো দারুণ জমজমাট। যাত্রা আমারও খুব দেখতে ইচ্ছে করে বাবা, কিন্তু এই বৃদ্ধ শরীরে তো আর এত দূর যাওয়া হয় না। আচ্ছা, কতটা রাত হলো গো? ঘড়ি তো দেখিনি, তবে 2টো হবেই। হ্যাঁ, এইখানকার শীতটা যেন একটু অন্য রকম। মনে হচ্ছে এক ধাক্কায় পৌষ মাস এসে গেছে। আপনার হাত পাগুলো একটু দেখুন তো, কেমন জমে জমে গেছে। আর বলো না বাবা, এই ভাঙা মন্দিরের ছাদটায় বাতাসটা একটু কম ছিল, তাই একটু বসে জিরিয়ে নিচ্ছিলুম। মনে হচ্ছে যেন হাওয়াটা সোজাসুজি হাড়ের ভিতরে ঢুকছে। উহ, আর তুমি যাত্রা থেকে ফিরছো, পথে কি আর কাউকে দেখলে? আমার না একটু ভয় করছিল এই নির্জন পথে। না কাকা, একদম জনমানব নেই। দুপাশে গ্রামগুলো পার করে যখন এলাম তখন সবাই একেবারে গভীর ঘুমে কাদা। শুধু একটা শিয়াল ডেকে উঠলো জানেন তো, আর তারপর এই নীরবতা। তবে সাহস করে চলেন একটু, দুজন একসঙ্গে থাকলে ভয়টা কম লাগবে। এই শীতে দাঁড়িয়ে থাকলে আরও অসুস্থ হয়ে পড়বেন যে। হ্যাঁ, তোমার কথা ঠিক বাবা, চলো। তুমি যে আমাকে দেখলে এতেই আমি শান্তি পেলুম। এই ঠান্ডায় কেউ হয়তো না দেখেই চলে যেত। নগেন পথিকের হাত ধরে তুলে ধরল। ম্লান লণ্ঠনের আলোয় নগেন দেখল পথিকের মুখটা ঠান্ডায় নীল হয়ে গেছে। দুজন নীরবে চলতে শুরু করলো আবার। কুয়াশার ভেতর দিয়ে তাদের আবছা 2টো ছায়া এগিয়ে চলল গ্রামের পথে, যেখানে হয়তো গরম কম্বলের উষ্ণতা আর মায়ের হাতের গরম জল তাদের জন্য অপেক্ষা করছে। শীতের রাতটা নীরব হলেও নগেন আর পথিকের মাঝে তৈরি হওয়া সামান্য কথোপকথনটুকু
যেন পথে উষ্ণতা এনে দিল। চলুন না, আমি আপনাকে আমাদের খেয়াঘাটের দিকে নিয়ে যাই। কেয়া ঘাট? এত রাতে? বাবা, তুমি কি বলছো? ঘাটের মাঝি মাল্লারা এই শীতকালে সন্ধ্যের পরই নৌকো বাঁধা দিয়ে লেপ মুড়ি দেয়। রাত 2-2-2:30-টের সময় তোমায় কে খেয়া পারাপার করে দেবে বাবা? এই ঠান্ডায় কেউ ওঠে না গো। তাও ঠিক, তবে একবার গিয়ে কিন্তু দেখাই যায়। হয়তো মাঝিদের কেউ ঘুম ভাঙার চোখে তখনও জেগে আছে। ভাগ্য ভালো থাকলে একটা নৌকা পেয়ে যেতেও পারি। আপনার শরীরটা আর একদম টানছে না কাকা, হেঁটে এই পথ পেরানো অসম্ভব। চলেন চলেন, দুজনেরই উপকার হবে, চলেন। যদি কেউ না থাকে তাহলে? আরে তখন দেখা যাবে, তার চেয়ে খারাপ তো আর কিছু হবে না। না, চলুন চলুন, আশা ছেড়ো না কাকা, চলো। নগেন জোর করে পথিককে নিয়ে খেয়াঘাটের দিকে চলতে শুরু করল। ভাঙা মন্দির থেকে ঘাট অবধি রাস্তাটা প্রায় অন্ধকার। শুধু নগেনের হাতে থাকা লণ্ঠনের ক্ষীণ আলোয় পথটা কোনো মতে দেখা যাচ্ছে। চলতে চলতে অবশেষে যখন তারা খেয়াঘাটের কাছাকাছি পৌঁছল, নদীর ওপরে কুয়াশা যেন আরো ঘন হয়েছে। নগেন কাকা বলে ডাকতে যাবে, ঠিক সেই মুহূর্তে তার চোখ গেল নদীর মাঝ বরাবর একটু দূরে। কুয়াশার আস্তরণ ভেদ করে একটা নৌকা তাদের দিকে এগিয়ে আসে। কাকা কাকা, দেখুন দেখুন দেখুন, এই দেখুন, আমি জানতাম ভাগ্য আমাদের সহায় হয়েছে, একটা নৌকা এদিকেই আসছে তো। পথিক এতক্ষণ ঠান্ডা এবং ভয়ে জবুথবু হয়েছিল। এবার ভয়ে তার শরীরটা যেন আরো শক্ত হয়ে গেল। সে বিস্ফারিত চোখে আগত নৌকাটির দিকে তাকালো। নৌকাটি যত কাছে আসছিল ততই সেটা যেন পথিককে এক গভীর আতঙ্কে ডুবিয়ে দিচ্ছিল। নগেন মহা আনন্দে মাঝিকে ডাকার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার আগেই পথিক এক বিকট শব্দ করে উঠল। ও না, ওটা নয়, ওটা নয় বাবারে! আমায় ধরিস না, আমায় ধরিস না! নগেন কিছু বুঝে ওঠার আগেই পথিক তার হাতটা এক ঝটকা মেরে ছাড়িয়ে নিল। সে তার কম্বল ফেলে বয়সের দুর্বলতা ভুলে এক লহমায় উল্টো দিকে দৌড়াতে শুরু করল। কুয়াশা আর অন্ধকারের মধ্যে বৃদ্ধের সেই দ্রুত দৌড় দেখে নগেন স্তম্ভিত হয়ে গেল। ও কাকা, কাকা, এই কি হলো কি আপনার? কোথায় যাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? মাঝি এসেছে তো, চলুন। আরে! নগেনের ডাকে পথিক ফিরেও তাকালো না। সে যেন কোনো অদৃশ্য বিপদ থেকে বাঁচতে ছুটে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই কুয়াশার গভীরে তার আবছা মূর্তিটি মিলিয়ে গেল। নগেন হতবুদ্ধি হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে কিছুই বুঝতে পারল না কেন সেই মানুষটি এত কষ্ট সহ্য করেও নৌকা দেখেই এমন পাগলের মতো পালিয়ে গেল। কি অদ্ভুত কাণ্ড! কি হলো লোকটার? নগেন আর দেরি করল না। মাঝি ততক্ষণ নৌকা ঘাটে নৌকা ফিরিয়ে দিয়েছে। নগেন লণ্ঠন হাতে এগিয়ে গেল। বলি, ও মাঝি, এত রাতে পার হবে তো? ভাগ্যিস আপনি ছিলেন। পার হব বলেই তো এলাম বাবু। এই শীতে পারাপার তো বন্ধ, কিন্তু একটা বিশেষ কাজে আমাকে এই পারে আসতেই হলো। কোথায় যাবেন? উঠে আসুন। নগেন মাঝির নৌকায় উঠে পড়ল। তার মন তখনও পথিকের সেই অদ্ভুত আচরণ নিয়ে ধন্দ আর দুশ্চিন্তায় ভরা। নদীর উপর কুয়াশার শীতল চাদর ভেদ করে নৌকাটি এগিয়ে চলল গন্তব্যের দিকে। আর নগেনের মনে রয়ে গেল এক শীতল রাতের রহস্য, যার উত্তর শুধু সেই পলায়ন করা পথিকই দিতে পারে। কাঁঠাল কাঠের তৈরি ছোট্ট নৌকাটা, চারপাশে ঘন কুয়াশা,
আর তার মন তখনও সেই পথিকের হঠাৎ পালিয়ে যাওয়া নিয়ে ঘোরগ্রস্ত। এই মাছি তার পরিচিত মাছিদের থেকে আলাদা। তার শরীরটা যেন কেমন ছায়াময়, আর তার কণ্ঠস্বর অস্বাভাবিক রকমের শান্ত, যেন ভিতরের কোনো গভীর নীরবতা থেকে আসছে। নগেন একটা চাপা অস্বস্তি অনুভব করতে শুরু করলো। মাঝি, আপনার নামটা জানতে পারি কি? এই শীতে আপনার তো দারুণ কষ্ট হয়। কষ্ট কষ্ট কেন হবে বাবু? আমাকে তো আসতেই হতো। আমার নাম থাক না, নদী পার করে দিলেই হবে। আপনি বলেন, এত রাতে কোথায় যাচ্ছেন? আমি পাশের গায়ে ফিরছি। রাসযাত্রা দেখতে গিয়েছিলাম, পথে একটা বৃদ্ধ লোককে পেলাম। তিনি তো আপনাকে দেখে ভয়ই পালিয়ে গেলেন। কি আশ্চর্য কাণ্ড বলুন দেখি। এ আপনার কি চেনা লোক নাকি? মাছি কোনো উত্তর দিল না। সে শুধু মৃদুভাবে দাঁড়া বইতে লাগল। নৌকাটা মাঝ নদীতে এসে পড়ল। নদীর জল এখানে গভীর, কুয়াশার ঘনত্ব এখানে সর্বাধিক। হঠাৎ করেই মাঝ নদীতে নৌকাটা যেন থেমে গেল। মাঝি দাঁড় থামিয়ে দিল। নৌকা থেমে গেল কেন মাঝি? কিছু হলো নাকি? না বাবু, সামান্য একটু অপেক্ষা। নদীর মধ্যিখানে একটু সিরিয়ে নিতে হয়। নগেন চুপ করে রইল। চারপাশ নিস্তব্ধ, শুধু জলের মৃদু কুলুকুলু শব্দ হচ্ছে। হঠাৎ নগেনের কানে এলো এক অদ্ভুত শব্দ। যেন কিছু একটা চিবনো হচ্ছে, শুকনো হাড়ের মতো করে মটমট শব্দ হচ্ছে। নগেনের বুকটা কেঁপে উঠল। মাঝি, এ কিসের শব্দ হচ্ছে ওটা? হ্যাঁ, জীবনের মতো শব্দ? কই, আমি তো কিছু শুনছি না বাবু। আপনার কানে ভুল হচ্ছে। মাছির কথা শেষ হতে না হতেই দূরের ঝোপঝাড় থেকে একসঙ্গে বেশ কয়েকটা শিয়াল ডেকে উঠল। তাদের ডাক যেন ওই নৈশব্দকে আরো ভয়ঙ্কর করে তুলল। নগেনের শরীর ভয়ে জমে গেল। সে তার পকেট থেকে দেশলাইটা বের করে কাঁপতে কাঁপতে একটা কাঠি চালালো। দেখতে চাইল যে শব্দটা আসলে কোথা থেকে আসছিল। দেশলাইয়ের শিখাটা জ্বলে উঠতেই এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল তার চোখের সামনে। এটা কি? দেশলাইয়ের ক্ষীণ আলোতে নগেন দেখল মাছির হাতে একটা মানুষের হাড় ধরা। তার জ্বলন্ত চোখ দুটো জলজল করে জ্বলছে। তার মুখ ভর্তি রক্ত, দাঁতগুলো বেরিয়ে আছে। আর সে তার বিভৎস উল্লাসে সদ্য মৃতদেহটার অংশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আসলে সেই দেহটা ছিল কম্বল ফেলে পালিয়ে যাওয়া সেই পথিকের। ভুল শোনেননি বাবু। এত রাতে পারাপার বন্ধ, কিন্তু আমার বিশেষ কাজে আসতেই হয়। আর সেই বিশেষ কাজটা হলো খাবার জোগাড় করা। তুমি 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 মানুষ নাও? তুমি কে? আমার কাকা, ওই পথিক। পথ সে হারিয়েছিল। সে জানতো আমি আসবো। সে জানতো এ নদীর ঘাটে রাতের বেলায় কে আসে, তাই তো ভয় পালাচ্ছিল। আর তুমি আমারে এখানে টেনে আনলে। তোমার সাহস দেখিয়ে আমি মুগ্ধ নগেন, আমি মুগ্ধ। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাবো, আমাকে ছেড়ে দাও। মাছি নগেনের দিকে ধীর পায়ে এগিয়ে এলো।
তার শরীর থেকে কাঁচা মাংসের দুর্গন্ধ আসছে। বাড়ি? এ নদীর মাঝখানে তোমার বাড়ি? ভয় পেও না, তোমার পথিকের চেয়েও ভালো আর তাজা মাংস তোমার। আজকে রাতটা আমার দারুণ কাটবে। নগেন প্রাণপণে নৌকা থেকে ছাপ দিতে চাইল, কিন্তু ততক্ষণে মাছির ঠান্ডা লোহার মতো শক্ত হাত তার গলাটাকে টিপে ধরেছে। কুয়াশার গভীরে এক মুহূর্তের জন্য নগেনের লণ্ঠনটা জ্বলে উঠল, তারপর আবার নিভে গেল। বাতাসের সাথে যেন নদীর জলের উষ্ণতা কমে এলো। চারপাশে কুয়াশা এমন ঘন হয়ে উঠল যে দিগন্ত আবছা হয়ে এলো। লণ্ঠন নিভে যাওয়ায় চারপাশ ঘোর অন্ধকার। ঠিক সেই সময় যেন নদী গর্জে উঠল। নেমে যাও, চিরতরে ডুবে যাও এই অন্ধকারে। তোমার শেষ শ্বাস আমার ভিতরে আগুন নেভাবে। আমি মরবো না, আমি মরবো না। নৌকার চারপাশে জল অস্বাভাবিকভাবে ফুঁসছে। শান্ত স্থির নদী মুহূর্তের মধ্যে উন্মত্ত হয়ে উঠল। বড় বড় ঢেউ যেন নৌকাটাকে আছাড় মারতে চাইছে। মনে হলো নদীর গভীর থেকে কেউ যেন মাছিকে সতর্ক করছে। এ নদী আজ এত রেগে কেন? থাম থাম বলছে, আমার শিকার, এটা আমার। মাছির কথা শেষ হতে না হতেই কুয়াশার আবছায়ায় নদীর জলের ওপর থেকে ভেসে উঠল আবছা ধূসর কিছু ছায়ামূর্তি। তাদের শরীর থেকে যেন জল ঝরছে। তাদের চোখগুলো শূন্য, মুখে দীর্ঘকাল ধরে জমাট বাঁধা আতঙ্কের ছাপ। তারা নিঃশব্দে নৌকাটাকে ঘিরে ধরল। কারা কারা কাকা কাকা? পথিক? না, তোমরা তোমরা আবার কেন এলে? তোমাদের তো কবে এই নদী গিলে ফেলেছে। ফিরে যাও, ফিরে যাও। ফিরব না রে ঘাতক, আমাদের মাংস তুই খেয়েছিস, আমাদের আত্মা তোকে শান্তি দেবে না। এই নদীর বুকে তুই আর শিকার করতে পারবি না। তোর মৃত্যু আমাদের নরমাংসের স্বাদ মেটাবে মাঝি। আজ তোর শেষ রাত। মাঝি তখন ভয়ে নগেনের গলা থেকে হাতটা সরিয়ে ফেলেছে। ছায়ামূর্তিগুলো পাগলের মতো চিৎকার করতে লাগলো। ঠিক তখনই নৌকার পাটাতনে মাঝখান দিয়ে পচে যাওয়া নরম কাঠের ফাঁক দিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসলো একটা কাদা মাখা হাত। অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে নগেন দেখল সেই পচা হাতগুলো মাছির পা আর হাত আঁকড়ে ধরেছে। মাছি প্রাণপণে নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু সেই শত শত হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে নৌকার একেবারে গভীরে। তার শেষ চিৎকারের সঙ্গে নৌকার ঢেউ আরো উঁচু হয়ে উঠল এবং সব শব্দকে গিলে নিল সেটা। নগেনের চোখ বন্ধ হয়ে গেল। পরদিন সকালে নদীর ঘাটে সেই নৌকাটা একা একা ভাসতে দেখা গেল। গ্রামের মানুষেরা ভয়ে কাছে গেল না। তারা শুধু দেখল নৌকার মাঝখানে নদীর উপরে ভাসছে একটা ভিজে পোড়া দেশলাইয়ের কাঠি, আর তার পাশেই পড়ে আছে নগেনের পরিচিত লাল গামছাটা। গ্রামের মানুষ জানল মাছিও নেই আর নগেনও নেই।
সেই থেকে কেউ আর রাতের বেলায় ওই নদীর পাড়ে যায় না। তবুও আজও অনেকে বলে, আর আর মাঝে মাঝে গভীর রাতে যখন কুয়াশা খুব ঘন হয়, তখন নদীর ঘাট থেকে একটা ঘর ঘরে ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর ভেসে আসে। বাবু, ভয় পেও না, আমি পার করে দেব। তবে যে সেই ডাকে সাড়া দেয় তাকে আর কোনোদিনও দিনের আলোয় দেখা যায় না। নদী তার সব রহস্য আর শিকারকে নিজের গভীরে লুকিয়ে রাখে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।